আজ আমরা আলোচনা করব সুবোধ ঘোষের লেখা বহুরূপী। প্রথমে জেনে নেওয়া ভালো বহুরূপী কারা। বহুরূপী এক শ্রেণীর শিল্পী। তাঁরা বিভিন্ন ছদ্মবেশে, কখনো পাগল, কখনো সন্ন্যাসী, কখনো সাহেব, কখনো জোকার, কখনো কখনো বাঘ সেজে আমাদের মনোরঞ্জন করেন। তারপর আমাদের স্বেচ্ছায় দেওয়া অর্থে বা তাঁদের আবেদনে সাড়া দিয়ে আমরা যতটুকু অর্থ দিই তাতেই তাঁরা জীবিকা নির্বাহ করেন। কথাশিল্পী শরৎচন্দ্রের সাহিত্যে আমরা কিন্তু এরকম বহুরূপীর সন্ধান পাই। বিশেষত শ্রীনাথ বহুরূপী অমর হয়ে আছেন। এরকমই এক বহুরূপীর জীবন ও জীবন দর্শন আলোচ্য গল্পে বর্ণিত হয়েছে। আর আমরা এটা জানি, ছোট গল্প কিংবা উপন্যাস তার বর্ণনায়, তার আঙ্গিকে, আবেদনে গল্পকার বা ঔপন্যাসিকের জীবন দর্শন, জীবন অভিজ্ঞতা বিশেষ গুরুত্বপূর্ণ। সুবোধ ঘোষ 20 শতকের কথা সাহিত্যে একজন দিকপাল স্রষ্টা। তিনি বাস্তববাদী কথাকার। প্রত্যক্ষ বাস্তবকে তিনি তার কথা সাহিত্যে রূপদান করেছেন। তার জীবন অভিজ্ঞতাটা কেমন? এই বাস্তববাদী কথাকার জন্মেছিলেন হাজারিবাগে। বিস্ময়ে ঠাসা তার কর্মজীবন, বৈচিত্র্যমণ্ডিত অভিজ্ঞতা সম্ভার তার। তিনি কখনো স্বাস্থ্যকর্মীর দায়িত্ব নিয়ে প্লেগ কবলিত এলাকা চষে বেরিয়েছেন, আর্ত মানুষের মাঝে ওষুধ বিলি করেছেন, তাদেরকে ইনজেকশন দিয়েছেন। কখনো বাসের কন্ডাক্টরি করেছেন, কখনো লরি চালিয়েছেন। জীবিকার সন্ধানে তিনি দক্ষিণ আফ্রিকাও যাত্রা করেন। এমনকি বেশ কিছুদিন তিনি ছিলেন সার্কাসে, সার্কাস দলের সঙ্গে যুক্ত ছিলেন। পরের দিকে তিনি কলকাতায় চলে এলেন। কর্মজীবনে তিনি সমাজের প্রান্তিক মানুষের জীবন লগ্ন হয়ে থাকবার একটা বিরাট পরিসর পেয়েছিলেন। সেই সব প্রান্তিক মানুষের জীবন দর্শন তার সাহিত্যে আমরা পাই। এরকমই একটা প্রান্তিক সমাজের শিল্পী, তার ভাষ্যই এই গল্পে প্রতিফলিত। এই গল্পে আমরা যে বহুরূপীর কথা জানব, তার নাম হরি। গল্পটি উত্তম পুরুষের বিবরণে বর্ণিত। কথক তাকে বলেছেন হরিদা। এই হরিদাই বহুরূপী। কেমন তার জীবন, তিনি কি মানের শিল্পী, শিল্পের প্রতি তার অনুরাগ কতটা, তার পরিচয় আমরা এই গল্পে পাব।
হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে? উনানের মুখে ফোঁ দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এবার আমাদের কথার জবাব দিলেন, না কিছুই শুনিনি। জগদীশ বাবু যে কি কাণ্ড করেছে শুনেননি হরিদা? হরিদা, না রে ভাই, বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো? আমাকে বলবেই বা কে? তার মানে এতটুকু বোঝা যাচ্ছে যে হরিদা একজন সাধারণ মানুষ এবং জগদীশ বাবু সেই অঞ্চলের একজন প্রতিষ্ঠিত সম্ভ্রান্ত ব্যক্তিত্ব। 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশ বাবুর বাড়িতে ছিলেন। খুব উঁচু দরের সন্ন্যাসী, হিমালয়ের গুহাতে থাকেন, সারা বছরে শুধু একটি হরিতকি খান, এছাড়া কিছুই খান না। সন্ন্যাসীর বয়সও 1000 বছরের বেশি বলে অনেকেই মনে করছেন। তার মানে জগদীশ বাবুর বাড়িতে হিমালয় থেকে এমন এক সন্ন্যাসী নাকি এসেছেন যার বয়স 1000 বছরের বেশি। সম্বৎসরে তিনি কেবল একটি হরিতকি খেয়ে জীবন নির্বাহ করেন। তোমরা জানো যে এরকম বিশ্বাস অনেক মানুষের মধ্যে বদ্ধমূল, যেরকম সন্ন্যাসী সত্যিই আছেন। তার ফল কি হলো এবার আমরা শুনবো। হরিদা বলছেন, সন্ন্যাসীকে এখনো আছেন? না, চলে গিয়েছেন। আক্ষেপ করেন হরিদা, থাকলে একবার গিয়ে পায়ে ধুলো নিতাম। তা পেতেন না হরিদা, সে ভয়ানক দুর্লভ জিনিস। দুর্লভ মানে যা সহজে পাওয়া যায় না। শুধু ওই একা জগদীশ বাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী, যে এক কেবল জগদীশ বাবু পেলেন। তার মানে ওই অঞ্চলের সাধারণ মানুষ নয়, সেই সন্ন্যাসীর অনুগ্রহ পেলেন একজন। কে সেই একজন? যিনি শহরের সম্ভ্রান্ত, একজন ধনশালী, অর্থাৎ এই অলৌকিক ক্ষমতা সম্পন্ন হিমালয় ফেরত সন্ন্যাসী কেবল সম্ভ্রান্ত ব্যক্তিদেরই করুণা করেন। হরিদা বলছেন, কেন? জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন। তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পায়ে দিয়ে দিলেন, নতুন খড়ম পড়লেন, আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন। তার মানে এই সন্ন্যাসী, যিনি হিমালয়ে থাকেন, সারা বছরে একটি হরিতকি খান, তিনি প্রভাবিত হলেন কি দ্বারা? সোনার বোল লাগিয়ে জগদীশবাবু খড়ম জোড়া যখন সন্ন্যাসীকে দিলেন, সন্ন্যাসী সেই খড়ম পড়লেন। অর্থাৎ এই সন্ন্যাসী প্রকৃতই যদি সন্ন্যাসী হতেন, তাহলে সোনা দ্বারা কি তিনি আদৌ আকৃষ্ট হতেন? এ প্রশ্ন স্বভাবতই ওঠে। হরিদা বলছেন, বাহ, এ তো বেশ মজার ব্যাপার। যে হ্যাঁ, তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেবার সময় জগদীশবাবু 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতরে ফেলে দিলেন। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। অর্থাৎ আমরা বুঝলাম, এই সন্ন্যাসী কেবল স্বর্ণ নয়, অর্থের প্রতিও আকৃষ্ট। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। অনেকক্ষণ চুপ করে রইলেন। আমরা কি বলছি বা না বলছি সেদিকে হরিদার যেন কান নেই। হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। আমাদের চায়ের জন্য 1 হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তার ভাতের হাঁড়িটাকে উনানে চড়ালেন। তার মানে এই গল্প শুনে হরিদা চিন্তাকুল হয়ে পড়লেন। তিনি এই গল্প সম্পর্কে আর আগ্রহ প্রকাশ করলেন না। যারা এসেছে তাদের সঙ্গে কোনো বাক্যালাপ করলেন না। শহরের সবচেয়ে সরু
এই গলিটার ভিতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর, আর আমাদের চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর। তাহলে বোঝাই যায় হরিদার অর্থনৈতিক অবস্থা। তিনি থাকেন শহরের সবচাইতে সরু গলিতে এবং ছোট্ট একটি ঘরে। চা, চিনি আর দুধ আমরাই নিয়ে আসি। হরিদা শুধু তার উনানের আগুনের আঁচে জল ফুটিয়ে দেন। খুবই গরিব মানুষ হরিদা, কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যেই যেন একটা বাধা আছে। ইচ্ছে করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। একেবারে ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয়। হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। এবার পেলাম আমরা হরিদার জীবনযাত্রা, তার চাহিদা, তার পছন্দ অপছন্দের পরিচয়। তিনি এতটাই গরিব যে তার রান্নার হাঁড়িতে অনেক সময় কেবল জল ফোটে। সে জলে চাল থাকে না, যা ভাত হয়ে তার ক্ষুধা নিবারণ করবে। হরিদা কোনো কাজ সংগ্রহ করে নিতে পারতেন, কোনো অফিসের কাজ, কোনো দোকানের সহায়কের কাজ, কিন্তু ঘড়ির কাঁটা বেঁধে প্রতিদিন এক কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয়। তার মানে হরিদা বৈচিত্র্য সন্ধানী। বৈচিত্র্যহীন যে কাজ তাকে দারিদ্র্যমুক্ত করতে পারে, সে কাজে তার ঘোর অনীহা। তিনি কোন কাজে আগ্রহী? যে কাজ বৈচিত্র্যমণ্ডিত। সেই কাজ করবার জন্য তাকে যদি দারিদ্র্যের কষাঘাত সইতে হয়, তাও তিনি হাসি মুখে রাজি। যেভাবে তিনি বৈচিত্র্যময় কর্মজীবনে নানা ছদ্মবেশে মানুষের মনে অনাবিল আনন্দ ছড়িয়ে নিত্য নতুন ছদ্মবেশে বের হন, সেরকম কাজ, বৈচিত্র্যহীন একঘেয়ে কাজ হরিদার জন্য নয়। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, আর সেটাই যে হরিদার জীবনের পেশা। হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন, তাতেই তাঁর ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে নিতে চেষ্টা করেন। মাঝে মাঝে সত্যি উপোস করেন হরিদা। তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে বের হয়ে পড়েন। কেউ চিনতে পারে না। যারা চিনতে পারে তারা 1 আনা 2 আনা বকশিস দেয়, যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না, কিংবা বিরক্ত হয়ে 2-1 পয়সা দিয়ে দেয়। তার মানে হরিদা কারোর কাছে পয়সা জোর করে নেন না। প্রথমেই বলেছিলাম যারা স্বেচ্ছায় দেওয়া অর্থে জীবিকা নির্বাহ করেন, হরিদাও ঠিক তাই। যারা চিনতে পারে তারা 1 আনা 2 আনা দেয়, আর যারা চিনতে পারে না তারা বিরক্ত হয়ে কখনো বা 1 বা 2 পয়সা দেয়। একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুর বেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। একটা উন্মাদ পাগল, তার মুখ থেকে লালা ঝরে পড়ছে, চোখ দুটো কটকটে লাল, তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো, গলায় টিনের কৌটোর একটা মালা। পাগলটা একখান ইট হাতে তুলে নিয়ে বাসের উপরে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে। চেঁচিয়ে উঠছে যাত্রীরা, 2-1 পয়সাও ফেলে দিচ্ছে। একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়, খুব হয়েছে ওরি, এবার সরে পড়ো, অন্যদিকে যাও। হ্যাঁ, ওটা কি একটা বহুরূপী? বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয়, কেউ আবার
বেশ বিস্মিত। সত্যি খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা। মানে হরিদা এতটাই নিপুণ শিল্পী যে তিনি যখন যে ছদ্মবেশে বের হন মানুষ মোহিত হয়। সেই সমস্ত মানুষ যারা কিন্তু বহুরূপী দেখতে অভ্যস্ত তারাও বিস্মিত হয় হরিদার শিল্প নৈপুণ্যে, ছদ্মবেশ ধারণের দক্ষতায়, হরিদার প্রাণবন্ত অভিনয়। হরিদার জীবন এইরকম বহু রূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে। এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। সন্ধ্যার আলো সবেমাত্র চলেছে, দোকানে দোকানে লোকজনের ব্যস্ততার মুখরতাও জমে উঠেছে। হঠাৎ পথের উপর দিয়ে ঘুঙুরের মিষ্টি শব্দ রুমঝুম করে বেজে বেজে চলে যেতে থাকে। এক রূপসী বাইজি প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে। শহরে যারা নতুন এসেছে তারা দুই চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, কিন্তু দোকানদার এসে ফেলে। হরির কাণ্ড। মানে হরিদা যখন বাইজি সাজলেন, শহরের নবাগত যে সমস্ত মানুষ তাদের চোখ থেকে বিস্ময়ের ঘোর কাটে না। হরিদার যারা বহু পরিচিত তারা হয়তো বুঝতে পারেন, তারা আনন্দ উপভোগ করেন, বলে ফেলেন হরির কাণ্ড। হ্যাঁ, এটা একটা বহুরূপী নাকি? কারো কারো মুগ্ধ চোখের মোহভঙ্গ হয়। যে সমস্ত মানুষ ওই রূপসী বাইজির লাস্যে মোহিত হয়েছিল, মন্ত্রমুগ্ধ হয়েছিল, তারা যখন জানে ওটা বাইজি নয়, একজন বহুরূপী, তখন তাদের মন্ত্রমুগ্ধতার আবেশ কেটে যায়। আর যেন বেশ একটু হতাশ স্বরে প্রশ্ন করে ওঠে। বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। মোট 8 টাকা 10 আনা পেয়েছিলেন। আমরাও দেখেছিলাম। এক একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে সেই রূপসী বাইজি, মুচকি হেসে আর চোখ টিপে একটা ফুল সাজিয়ে গিয়ে দিচ্ছে। দোকানদারও হেসে ফেলে আর একটা সিক্কি তুলে নিয়ে বাইজির হাতে ফুল সাজির উপর ফেলে দেয়। কোনোদিন বাউল, কোনোদিন কাপালিক, কখনো বোঁচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা, কখনো হ্যাট কোট প্যান্টলুন পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব। একবার পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে দাঁড়িয়েছিলেন হরিদা। স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন। ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো। আর স্কুলের মাস্টার এসে সেই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন, এবারের মতো মাফ করে দিন ওদের। মানে দেখো, কেবল স্কুলের 4জন ছেলেই ওই পুলিশের ভয়ে তটস্থ ছিল না, স্কুলের মাস্টার মশাই পর্যন্ত বুঝতে পারেননি ওটা হরিদার কাণ্ড। তিনি এসে রীতিমতো সেই ছদ্মবেশী হরিদার কাছে অনুরোধ করতে থাকেন ছাত্রদের ছেড়ে দেবার জন্য। কিন্তু 8 আনা ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ হরিদা। পরদিন অবশ্য স্কুলের মাস্টার মশাইয়ের জানতে বাকি থাকেনি কাকে তিনি 8 আনা ঘুষ দিয়েছেন। কিন্তু মাস্টার মশাই একটু রাগ করেননি, বরং একটু তারিফই করলেন। বাহ, সত্যি খুব চমৎকার পুলিশ সেজেছিল হরি। আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর হয়ে কি ভাবছেন। সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথায় নতুন কোনো মতলব ছটফট করে উঠেছে? অর্থাৎ হরিদা বুঝতে পারেন কথক কিছুক্ষণ আগে জগদীশ বাবুর বাড়ির যে কীর্তির কথা বললেন, সেই কীর্তির নেপথ্যে একটা অন্য ব্যাপার আছে। সেটা কি? ওই হিমালয় ফেরত সন্ন্যাসী, যার বয়স 1000 বছরের বেশি, যিনি সংবৎসর
কেবল একটা হরিতকি খেয়ে জীবিকা নির্বাহ করেন, সেই সন্ন্যাসী আসলে হরিদার মতোই একজন বহুরূপী। তিনি ছদ্মবেশে এসে জগদীশ বাবুর বাড়িতে ছিলেন, কিন্তু ওই সন্ন্যাসী, সেই নকল সন্ন্যাসী জগদীশ বাবুর সঙ্গে প্রতারণা করেছেন। হরিদা আরো বুঝতে পারেন জগদীশ বাবুকে তার মতো ধনাঢ্য অথচ কৃপণ মানুষকে হরিদার পক্ষেও প্রভাবিত করা সম্ভব। কেন? জগদীশ বাবু অলৌকিকতায় বিশ্বাসী। জগদীশ বাবুর অন্তরে মহাপুরুষ, সন্ন্যাসী, বিভাগী এদের অলৌকিক ক্ষমতা এবং সেই ক্ষমতার দাক্ষিণ্য পাবার বাসনা অতি প্রবল। হরিদার পক্ষে অন্তত এতটুকু বোঝা কোনো কষ্টের ছিল না। কাজেই হরিদা মনে মনে একটা পরিকল্পনা করে ফেলেন, একটা ছক কষে ফেলেন সেই জগদীশ বাবুকেও প্রভাবিত করবার। ঠিকই, আমাদের সন্দেহ মিথ্যে নয়। হরিদা বললেন, আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো। আমাদের দেখি আপনার কি লাভ হরিদা? আমাদের কাছ থেকে একটা সিগারেটের বেশি কিছু তো পাবেন না। হরিদা, না, ঠিক তোমাদের দেখাবো না, আমি বলছি তোমরা সেখানে থেকো, তাহলে দেখতে পাবে। কোথায়? হরিদা, আজ সন্ধ্যায় জগদীশ বাবুর বাড়িতে। হঠাৎ জগদীশ বাবুর বাড়িতে খেলা দেখাবার জন্য আপনার এত উৎসাহ জেগে উঠল কেন? হরিদা হাসেন। মোটা মতন কিছু আদায় করে নেব, বুঝতেই তো পারছো। পুরো দিনটা রূপ ধরে ঘুরে বেরিয়েও 2-3 টাকার বেশি হয় না। একবার বাইজি সেজে অবশ্যই বেশি কিছু পাওয়া গিয়েছিল, কিন্তু অতি বা কি হবে? ঠিক বলেছেন হরিদা। সপ্তাহে বড় জোর একদিন বহুরূপী সেজে বের হন হরিদা, কিন্তু তাতে 7 দিনের পেট চলবার মতো রোজগার হয় না। হরিদা বলেন, না, এবার আর কাঙালের মতো হাত পেতে বকশিস নেওয়া নয়। এবার মারি তো হাতি, লুঠি তো ভান্ডার। তার মানে এবার এমন কিছু কাজ করবেন যা তাকে অঢেল অর্থ এনে দেবে। একবারেই যা ঝেলে নেব তাতে আমার সারা বছর চলে যাবে। কিন্তু সে কি করে সম্ভব? জগদীশবাবু ধনী মানুষ বটেন, কিন্তু বেশ কৃপণ মানুষ। হরিদাকে একটা যোগী সন্ন্যাসী কিংবা বৈরাগী সাজতে দেখে কত আর খুশি হবেন জগদীশবাবু? আর খুশি হলেই বা কত আনা বকশিস দেবেন? 5 আনার বেশি তো নয়। হরিদা বলেন, তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্ধ্যাতে জগদীশবাবুর বাড়িতে থেকো। আমি বললাম, থাকবো। আমাদের স্পোর্টের চাঁদা নেবার জন্য আজ ঠিক সন্ধ্যাতেই জগদীশবাবুর কাছে যাব। বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা। আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে, কিন্তু কোনোদিন তো আজকের মতো এমন স্নিগ্ধ শান্ত উজ্জ্বলতা কখনো চারদিকে এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি। ফুরফুর করে বাতাস বইছে। জগদীশবাবুর বাড়ির বাগানের সব গাছের পাতাও ঝিরিঝিরি শব্দ করে কি যেন বলতে চাইছে। জগদীশবাবুর বাড়ির বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে। সে আলোর কাছে একটা চেয়ারের উপর বসে আছেন জগদীশবাবু। সাদা মাথা, সাদা দাড়ি, সৌম্য শান্ত জ্ঞানী মানুষ জগদীশবাবু।
আমরা আমাদের স্পোর্টের চাঁদার খাতাটিকে জগদীশবাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি। চমকে উঠলেন জগদীশবাবু। বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবুর দুই বিস্মিত চোখ অপলক হয়ে গেল। আমরাও চমকে উঠেছি বইকে, আশ্চর্য হয়েছি, একটু ভয় পেয়েছি, কারণ সত্যি যে বিশ্বাস করতে পারছি না সিঁড়ির কাছে যে এসে দাঁড়িয়েছে সে কি সত্যি হরিদা? ও চেহারা কি সত্যি কোনো বহুরূপীর হতে পারে? জটা জুটো ধারী কোনো সন্ন্যাসী নয়, হাতে কমণ্ডলু নেই, চিমটে নেই, মৃগচর্মের আসনও সঙ্গে নেই, গৈরিক সাজও নেই। আদুর্গা, তার উপর থেকে একটি ধবধবে সাদা উত্তরীয়, পরনে ছোট বহরের একটি সাদা থান। এক বিরাগী, শ্বেত শুভ্র বসন্তার। তার শরীরে কোথাও কোনো আভরণ নেই, অলংকার নেই। মহাত্যাগের এক বিশ্বস্ত প্রতিভূ। এই পবিত্র মানুষ যে বিরাগী, তাকে দেখে সবাই বিস্মিত হয়ে যায়। কথক জানেন সেই সন্ধ্যায় হরিদ্বার আসবার কথা, কিন্তু তার মধ্যেও একটা সন্দেহ জাগে, এটা কি সত্যি হরিদা? মাথায় ফুরফুর করে উড়ছে শুকনো সাদা চুল, ধুলো মাখা পা, হাতে একটা ঝোলা। সে ঝোলার ভিতরে শুধু একটা বই, গীতা। গীতা বের করে কি যেন দেখলেন এই আগন্তুক, তারপর নিজের মনেই হাসলেন। আগন্তুক এই মানুষটি যেন এই জগতের সীমা পার করে হেঁটে হেঁটে চলে এসেছেন। শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরী একটা চেহারা বলে মনে হয়। কি অদ্ভুত, উদাত্ত, শান্ত, উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে। উঠে দাঁড়ালেন জগদীশবাবু। আসুন। আগন্তুক হাসেন। আপনি কি ভগবানের চেয়েও বড়? জগদীশবাবু কিছু ভেবে বললেন, কেন কেন আপনি এই কথা বলছেন মহারাজ? যে মহারাজ নই, আমি সৃষ্টির মধ্যে এক কণা ধুলি, কিন্তু আপনি বোধ হয় 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় মনে করেন, তাই ওখানেই দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন না। যে কোনো বিরাগী বাড়িতে উপস্থিত হলে তার প্রতি যে সম্মান, যে আনুগত্য প্রদর্শন দরকার, জগদীশবাবু তা করেননি। এ কথাই বলতে চাইছেন বিরাগী। এবং তিনি তার অলৌকিক ক্ষমতায় যেন ইতোমধ্যেই জেনে গেছেন জগদীশবাবু 11 লক্ষ টাকার সম্পত্তির মালিক, সেই সময়ের হিসেবে। সেই মুহূর্তে সিঁড়ি ধরে নেমে যান জগদীশবাবু। আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না। আগন্তুক আবার হাসেন। আমি বিরাগী, রাগ নামে কোনো রিপু আমার নেই। একদিন ছিল, সেটা পূর্বজন্মের কথা। যে এখন রাগ বলে কিছু আমার নেই, আমি রাগী না। জগদীশবাবু বলছেন, বলুন এখন আপনাকে কিভাবে সেবা করব? বিরাগী বলেন, ঠান্ডা জল চাই, আর কিছু চাই না। ঠান্ডা জল খেয়ে নিয়ে হাঁপ ছাড়েন বিরাগী। এদিকে ভবতোষ আমার কানের কাছে ফিসফিস করে, না না, হরিদা নয়, হতেই পারে না, অসম্ভব। হরিদার গলার স্বর এরকমই নয়। মানে হরিদা হলে পরে এরা চিনতেন, এরা প্রতিদিন দুবেলা আড্ডা মারেন তার সঙ্গে। বিরাগী বলেন, পরম সুখ কাকে বলে জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। যে মানুষ তো নানা রকম বন্ধনের মধ্যে বাঁচে, পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন। এই বন্ধনের মধ্যে মানুষ বাঁচে জন্যই তার সুখ আছে, আছে দুঃখ। বিরাগী বলছেন,
পরম সুখ হচ্ছে এইসব বন্ধন থেকে মুক্তি লাভ। ভবতোষের কানের কাছে মুখ এগিয়ে দিয়ে অনাদি বলে, শুনছ তো, এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? জগদীশবাবু ততক্ষণে সিঁড়ির উপর বসে পড়েছেন, বোধহয় বিরাগীর পা স্পর্শ করবার জন্যে। তার হাত দুটো ছটফট করতে শুরু করেছে। জগদীশবাবু বলেন, আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগীজি, আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ। দুই হাত জোর করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে থাকেন জগদীশবাবু। বিরাগী হাসেন। বাইরে খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে আমি একটা বিরাগীর দালান বাড়িতে বসে থাকবো কেন বলতে পারেন? বলছে, অনন্ত আকাশ, বিরাট ধরিত্রী, সেটাই তো বিরাগীর আদর্শ স্থান। অনন্ত আকাশের নিচে বিরাট পৃথিবীতে তিনি বিচরণ করবেন, দালানের একটা ঘরে তিনি বন্দী থাকবেন কেন? বিরাগীজি, জগদীশবাবুর গলার স্বরের আবেদন করুণ হয়ে চলচল করে। বিরাগী, না, আমি আপনার এখানে জল খেয়েছি যথেষ্ট, পরমাত্মা আপনার কল্যাণ করুন, কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। জগদীশবাবু, তবে অন্তত একটু কিছু আজ্ঞা করুন, যদি আপনাকে কোনো। বিরাগী, না না, আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয়, ঈশ্বরের কথা বলছেন, কাজী আপনার কাছে আমার তো কিছু চাইবার দরকার হয় না। জগদীশবাবু, তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি, নইলে আমি শান্তি পাব না। বিরাগী বললেন, ধন জন যৌবন কিছুই নয় জগদীশবাবু, ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা। মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন, যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া যায়। আচ্ছা, আমি চলি, মানে ঈশ্বরের পায়ে নিজেকে আপনি নিবেদন করুন, সেটাই মহৎ প্রাপ্তি। সম্পদ, আপনজন, যৌবন সব অনিত্য, সব সাময়িক। জগদীশবাবু বললেন, আপনি একটা মিনিট থাকুন বিরাগীজি। সিঁড়ির উপরে অচঞ্চল হয়ে 1 মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগী। আজকের চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ হয়ে একটা জ্যোৎস্না যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে। ভবতোষ ফিসফিস করে, না না, ওই চোখে হরিদার হতে পারে? অসম্ভব। ভাবো যে ওই বিরাগীর কথা মনে হচ্ছে হরিদার না, এত প্রাণবন্ত, এত জ্ঞানগর্ভ, এমনকি তার চোখের দৃষ্টিও কত উদার, কত করুণার ভরা। জগদীশবাবুর হাতে একটা থলি, থলির ভিতরে নোটের তারা। বিরাগীর পায়ের কাছে থলিটা রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন জগদীশবাবু, এই প্রণামী, এই সামান্য 101 টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন বিরাগীজি। আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম। দেখো, যে লোকটা 1 আনা 2-1 পয়সা পেয়ে জীবিকা নির্বাহ করে, তাকে যখন জগদীশবাবু 101 টাকা দিলেন, সেই লোকটার তো সেটা লুফে নেবার কথা, যদি বিরাগী হরিদা হন তবে। বিরাগী হাসেন। আমার বুকের ভিতরেই যে সব তীর্থ, ভ্রমণ করে দেখবার তো কোনো দরকার হয় না। জগদীশবাবু বলছেন, আমার অনুরোধ বিরাগীজি। বিরাগী বলেন, আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমনি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি। বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী। 101 টাকার থলিটা সিঁড়ির উপরেই পড়ে রইল, সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী। কি বলছেন হরিদা, কি হলো? কই, আজ যে বলেছিলেন জবর খেলা দেখাবেন, সে কথা কি ভুলেই গেলেন? আজকে সন্ধ্যাটা ঘরে বসেই কাটিয়ে দিলেন কেন? বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভিতরে ঢুকলাম। মানে এদের বক্তব্য ছিল
যে আসলে হরিদাস সেখানে ছিলেন না, একজন প্রকৃত অর্থেই ত্যাগী, নির্লোভ, মুক্ত বিরাগী যেন জগদীশ বাবুর বাড়িতে এসেছিলেন। হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে, উনানের উপর হাঁড়িতে চাল ফুটছে, আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছেন। আমাদের দেখতে পেয়েই লজ্জিতভাবে হাসলেন। কি আশ্চর্য! চমকে ওঠে ভবতোষ। হরিদা, আপনি তাহলে সত্যি বের হয়েছিলেন? আপনিই বিরাগী? হরিদা হাসেন। হ্যাঁ রে ভাই, ওই তো সেই সাদা উত্তরীয়টা পড়ে রয়েছে মাদুরের উপর, আর সেই ছোলাটা, আর সেই গীতা। অনাদি বলে, এটা কি কাণ্ড করলেন হরিদা? জগদীশবাবু তো অত টাকা সাধলেন, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। হরিদা, কি করব বল, ইচ্ছেই হলো না। শত হোক, ভবতোষ বলছে, কি শত হোক? একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বল? তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। মানে কি? মানে এই বিরাগী হরিদা তিনি গিয়েছিলেন, কিন্তু হত দরিদ্র মানুষটি অত টাকা দ্বারা প্রভাবিত হননি। কেন? কারণ তিনি যে ব্যক্তির ছদ্মবেশ ধারণ করেছেন তিনি বিরাগী। বিরাগীর তো লোভ থাকবে না, অর্থে নয়, স্বর্ণে নয়। তাহলে পরে সেই বিরাগীর ছদ্মবেশ সেটা তো মিথ্যে হয়ে যায়। বিরাগী হয়ে যদি 101 টাকা দ্বারা তিনি প্রভাবিত হন, তাহলে প্রমাণ হয় তিনি একজন প্রতারক। তিনি তাহলে শিল্পীর ধর্মচ্যুত হবেন। সেই সন্ন্যাসী যিনি সোনা দ্বারা প্রভাবিত হয়েছিলেন, অর্থ দ্বারা প্রভাবিত হয়েছিলেন, তিনি স্বধর্মচ্যুত। কিন্তু হরিদা তো ধর্মচ্যুত হতে পারেন না। চরিত্রে প্রাণ প্রতিষ্ঠাই তার লক্ষ্য। তাই এই প্রাণ প্রতিষ্ঠার স্বার্থে বিরাগীর ছদ্মবেশকে উচ্চতার স্বর্ণ শীর্ষে পৌঁছে দেবার জন্য অর্থের প্রতি অনাসক্তি দেখাবার প্রয়োজন ছিল। শিল্পী হিসেবে হরিদা সেটাই করেছেন। কি অদ্ভুত কথা বললেন হরিদা। হরিদার এই কথার সঙ্গে তর্ক চলে না, আর বুঝতে অসুবিধে নেই। হরিদার জীবনের ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়েই সারা হবে। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। অনাদি বলে, কিন্তু আপনি কি জগদীশ বাবুর কাছে গিয়ে আর কখনো? চেঁচিয়ে হেসে ওঠেন হরিদা। যাবই তো, না গিয়ে উপায় কি? গিয়ে অন্তত বকশিসটা তো দাবি করতে হবে, যে বকশিস নিতে যাবেন তিনি, যেটা তিনি নিয়ে থাকেন স্বেচ্ছায় দেওয়া বকশিস। চেঁচিয়ে ওঠে ভবতোষ। সেটা হচ্ছে বড় জোর 8 আনা কিংবা 10 আনা, পেতে পারতেন 101 টাকা। হরিদা বিড়ি মুখে দিয়ে লজ্জিত ভাবে হাসেন। কি আর করা যাবে বল, খাঁটি মানুষ তো নয়। এই বহুরূপের জীবন, এর বেশি কি আশা করতে পারে? হরিদা জানেন যে বহুরূপীর পেশা নিয়ে তার জীবনে কোনোদিন আর্থিক সচ্ছলতা আসবে না। তা হয়তো আসবে না, কিন্তু থেকে যাবে অর্থের চেয়েও বড় কিছু। সেটা হচ্ছে বৈচিত্র্য। এই বৈচিত্র্যময়তাই তিনি চান। আমার মনে পড়ে যাচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের শিল্পী গল্পের কথা। শিল্পী গল্পে একজন তাঁতির প্রসঙ্গ আছে, মদন তাঁতি। মদন গ্রামের তাঁতিদের নেতা ছিলেন। মানুষের মধ্যে এই বিশ্বাস ছিল যে মদনের বোনা কাপড়ের চাহিদা কোনোদিন কমবে না।
তাই আমরা অসম্ভব অর্থে যেমন বলি সূর্য পশ্চিমে উঠবে, সেখানকার মানুষ বলতো মদন যেদিন গামছা বুনবে। মানে মানে সূর্য যেমন পশ্চিমে কোনোদিন অস্ত যাবে না, মদন তাঁতিকেও কোনোদিন গামছা বুনতে হবে না। কিন্তু প্রশাসনিক প্রশ্রয়ে সেই বস্ত্রশিল্পীদের স্বাধীনতা কেড়ে নেবার অপপ্রয়াস চলল, চক্রান্ত চলল। তাদেরকে মহাজনের মজুরে পরিণত করবার জন্য বাজারে সুতো আমদানি বন্ধ করে দেওয়া হলো উৎকৃষ্ট মানের। মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে নিকৃষ্ট সুতো তুলে দিতে হতে হলো তাঁতিদের হাতে। মদনের নেতৃত্বে তাঁতিরা জোটবদ্ধ হলো। কিন্তু দারিদ্র, অশান্তি, উদ্বেগ মদনকেও একদিন যেন প্রভাবিত করলো। সে ভুবন বলে একজন মহাজনের কাছ থেকে নিকৃষ্ট মানের সুতো নিতে বাধ্য হলো। এক রাতে শোনা গেল শব্দমুখর হয়ে উঠেছে মদনের তাঁতঘর। গ্রামের লোক উৎকীর্ণ হয়ে শুনল সেই আওয়াজ। তারা ভয়ে কণ্টকিত হলো। কেন? যাক, মদন যদি মহাজনের মজুরে পরিণত হয়, তারা তো তবে হারিয়ে যাবে। পরের দিন গ্রামের লোক ভিড় করে যখন এলো, তারা দেখল মদনের তাঁতঘর শূন্য। সুতোর বান্ডিল যেমন ছিল তেমনি পড়ে আছে। মদন তাঁত চালিয়েছে, কাপড় বোনেনি, মানে খালি তাঁত চালিয়েছে। কেন? নিকৃষ্ট সুতো দিয়ে স্বাধীনতাকে বর্জন করে তাঁত বোনা তার পক্ষে সম্ভব নয়। তাই অনুশোচনায় সে রাতভর খালি তাঁত চালিয়েছে। সে এক তাঁতির হাতে তুলে দেয় নিকৃষ্ট মানের তুতো, সেই সুতো ভুবনকে ফিরিয়ে দেয় এবং শুনিয়ে দেয় যে মদন কোনোদিন নিকৃষ্ট মানের সুতো দিয়ে তাঁত বুনবে না। সে আরো জানায় এই নিকৃষ্ট মানের সুতো দিয়ে সেই দিন মদন কাপড় বুনবে যেদিন মদন তাঁতি গামছা বুনবে, অর্থাৎ সেদিন কোনোদিন আসবে না। এরকমই এক উৎকৃষ্ট শিল্পী হরিদা। শিল্পের জন্য, শিল্পী সত্তার সম্মানের জন্য ক্ষুধার আগুন পেটে নিয়েও, দারিদ্র্যের কষাঘাত সয়েও তিনি উপেক্ষা করতে পারেন প্রলোভনকে।